নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আসলে আজকের যে টপিকসটা শিশুদের পেটের পীড়ায়। আসলে শিশুদের তো অনেকগুলো রোগ হয় পেটের। তো একটা টপিক না হয়তো আলোচনা শেষ নামাতে পারবো, এটা পার্ট পার্ট করলে হয়তো ভালো হতো। তারপরেও আমরা দেখেছি বাচ্চাদের কনস্টিটিউশন দেখেছি, আমরা বাচ্চাদের ডিসেন্ট্রি দেখেছি, বাচ্চাদের হজম শক্তির দুর্বলতা জনিত লক্ষণ দেখেছি। আমরা কেউ হয়তো আনমিউট আছি সম্ভবত। ধন্যবাদ। আমরা মিউট আনমিউটের দিকে একটু খেয়াল রাখবো। আহ আমরা হজম শক্তির দুর্বলতা দেখেছি, কলিক পেইন দেখেছি, অনেকগুলো লক্ষণ দেখেছি। তো আমরা আজকে আলোচনা করব বাচ্চাদের ডায়রিয়া নিয়ে, পেটের সমস্যায় ডায়রিয়া নিয়ে। কেন এই টপিকসটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি, তার একটা কারণও ছিল যে বর্তমান সিজনে যারা একুইট কেস দেখেন, খুব বেশি দেখেন, তাদের ক্ষেত্রে দেখবেন প্রায়শই বাচ্চাদের এই সমস্যাটা নিয়ে আপনাদের চেম্বারে হাজির হচ্ছে। আর এ এমন একটা জায়গা যে এই ডিজিজ গুলা নিয়ে যখন আপনার কাছে আসে, আপনাকে খুব বেশি সময় তারা দিবে না। হতে পারে আপনার মেডিসিন সিলেকশন ভুল হতে পারে, হবে না অসম্ভব নয়, সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তো খুব বেশি সময় দিবে না। তাহলে আমরা সেই জায়গাটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা আসলে বাচ্চাদের ক্ষেত্রে যে জায়গাগুলো আমরা নক করব, রুগীলিপির ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে রুগীলিপিটা খুব বেশি কষ্টসাধ্য। যেমনটা আমরা উন্মাদনার ইনস্যানিটির পেশেন্ট গুলো থেকে যেমনটা নিই, বোবাদের ক্ষেত্রে যেমনটা নিই, কারণ তারা সেন্সেশন মডালিটিসটা আপনাকে খুব বেশি বলতে পারবে না। তাহলে এই জায়গাটায় বাচ্চাদের ক্ষেত্রে আমাদের করণীয় কি ছিল? বাচ্চাদের ক্ষেত্রে আমরা রুগীলিপিটা সংগ্রহ করব কিভাবে? তাহলে বাচ্চাদের ক্ষেত্রে রুগীলিপি সংগ্রহের সর্বপ্রথম গুরুত্ব দিবেন যে বাচ্চাকে বেশি সময় দেয়। একমাত্র মাই বাচ্চাকে বেশি সময় দেয়। তাহলে মা, মা পরবর্তীতে দাদা দাদি দাদি অথবা নানা নানি, অর্থাৎ নানু ভাই, নানু দিতে পারে, অথবা কাজের মহিলা দিতে পারে সময়, অনেক চাকরিজীবী আছে। তাহলে আমরা মাথায় রাখবো কার ক্ষেত্রে কে বেশি সময় দেয়। এই আহ বাচ্চাকে কে বেশি সময় দেয়, এবং সেই সাথে আমরা আরো কিছু লক্ষণের উপরে গুরুত্ব দিব। তার লাইফস্টাইল, বাচ্চা কিভাবে চলে, কিভাবে খাবার খায়, কোন পরিবেশে থাকে, এগুলো আমরা লক্ষ্য করব। তাহলে হয়তো আমাদের এই আজকের যে উদারময় নিয়ে যে আলোচনা, ডায়রিয়া নিয়ে, যে বাচ্চাদের পেটের সমস্যায় ডায়রিয়া নিয়ে যে আলোচনা, এই জায়গায় হয়তো আমরা খুব সহজে স্বল্প সময়ে একটা দারুণ মেডিসিন নির্ধারণ করতে পারি। তো দেখুন, বাচ্চাদের ক্ষেত্রে খুব ঘন ঘন আক্রান্ত হয় যদি, তাহলে এ একটা রোগ, এবং ঠান্ডা সর্দি কাশি খুব বেশি আক্রান্ত হয়। কেন হয়? আমরা জানি বাচ্চাদের যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল যে ট্রাক্ট আছে, এটা খুব সহজে উত্তেজিত হয়, খুব সহজে উত্তেজিত হয়। যার কারণে আমরা প্রায় বাচ্চাদের ক্ষেত্রে এই ডায়রিয়ার লক্ষণটা পেয়ে থাকি। মূল কারণ যেটা ছিল। এছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন কারণবশত, যেমন আমরা মেডিসিনের সময় পড়েছি যে ক্যালকুরিয়া কার্ভ, দাঁত ওঠার সময় কেন, দাঁত ওঠার সময় কিন্তু কেন এগুলো হয়, সেটা আমাদের জানবো আজকের আলোচনায়, মোটামুটি যতটুকু আমার ধারণা আছে। তো আমরা যদি দেখি যে এই যে বাচ্চাদের ক্ষেত্রে যে পাকাশয়ে এর সহজে উত্তেজিত বা সহজে উত্তেজনা প্রবণ হয়, যার কারণে খুব অল্প সময়ে, খুব দ্রুততার সাথে, খুব ঘন ঘন এই ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা আমরা দেখতে পাই। যেটাকে আমরা, ডায়রিয়াকে যদি আমরা ভাগ করি মোটামুটি সিম্পল ডায়রিয়া এবং ইনফ্লামেটরি ডায়রিয়া, দুটা ভাগে ভাগ করতে পারি। একটা খুব সাধারণ, আর একটা ডায়রিয়ার সাথে জ্বর। আপনারা অনেক বাচ্চাকে দেখেন জ্বর সহ ডায়রিয়া নিয়ে আপনার কাছে, আপনার চেম্বারে আসে। তো যাই হোক, আমরা সেদিকেও নজর রাখবো যে জ্বর আছে কি নেই। যদি জ্বর থাকে তাহলে আমরা ভাগ করতে পারি যে আহ
এই রোগীর ক্ষেত্রে এখন জ্বর আছে, তাহলে তাকে অবশ্যই আপনাকে প্রায়োরিটি দিতে হবে সেই কারণে, সেই দিকে। এবং আমরা যদি কারণকে একটু খুঁজি যে কেন হয়, তাহলে দেখুন, গ্রীষ্ম প্রধান বা গরম প্রধান বা গরম পরিবেশ, এই যে গরমকাল আসছে, শীত প্রধান, যারা শীত প্রধান এলাকায় থাকেন, এই যে এই সময়ে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে কিছু জায়গাতে, তাহলে যেখানে প্রচন্ড শীত বা প্রচন্ড গরম, এই জায়গাগুলোতে যে শিশুরা বসবাস করে, এছাড়াও অনেকে আছে বাচ্চাদের নিয়ে উন্মুক্ত ছাদে, উন্মুক্ত পরিবেশে, অ্যাকোনাইটের যে জায়গাটা আমরা দেখেছি, খোলা বাতাস বা উন্মুক্ত পরিবেশ উপভোগ করার জন্য অনেকক্ষণ স্থায়ী অবস্থান করে, তাহলে তাদেরও কিন্তু এই ডায়রিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও আমরা দেখেছি যে যে সকল বাচ্চাদের ক্ষেত্রে অনিয়মিত খাবার পরিবেশন করা হয়, অনিয়মিত খাবার দেওয়া হয়, তাহলে সেখানেও তাদের ডায়রিয়া হতে পারে। এছাড়াও আমরা দেখেছি যে দাঁত ওঠার সময়, এই সময় বাচ্চাদের পাকাশয়টা খুব বেশি, খুব বেশি ওই যে হিপার সালফেট যে জায়গাটা আছে, খুব বেশি উত্তেজনা প্রবণ, অনুভূতি প্রবণ, ঠিক এই সময় বাচ্চাদের পাকাশয়ের দুর্বলতা জনিত কারণে তার ডায়রিয়া হতে পারে। তাহলে আমরা যদি কারণটা জানি যে অনিয়মিত খাবার দ্বারা তার ডায়রিয়া আক্রান্ত হয়েছে, আমরা যদি জানতে পারি যে অতিরিক্ত ঠান্ডা পরিবেশ জনিত কারণে তার আহ ডায়রিয়াটা শুরু হয়েছে, তাহলে আমরা মেডিসিনকে কিছু কিছু ভাগ করতে পারি, যেন আমাদের সিলেকশনটা খুব শর্ট টাইমে এবং খুব দ্রুততার সাথে রুগীটাকে আরোগ্য দিতে পারে। তো কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে ডায়রিয়াতে? আমরা সবাই জানি যে ডায়রিয়াতে যে মল আসে, তারল্য বা তরল দেখা দেয়। এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, সবুজ মল, হলুদ মল, হ্যাঁ, সবুজ হলুদ মিশ্রিত মল, দুর্গন্ধযুক্ত মল, এই যে আমরা চাউল ধুইলে হালকা ঘোলাটে মল, টক, স্মেলটা টক, এমন অনেক সিমটম কিন্তু আমরা আসলে গ্রহণ করে থাকি। তো আমরা যদি দেখি যে কি কি লক্ষণ প্রকাশ পায়, তাহলে অনেক সময় শ্লেষা মিশ্রিত, যেটাকে আমরা বলা ইনফ্লেমেটরি ডায়রিয়া, একটা সময় যদি সঠিকভাবে রুগীকে আরোগ্য না দিতে মানে না দেওয়া হয়, পরবর্তীতে তার মধ্যে যদি অজীর্ণতা চলে আসে, একটা সময় এসে এই ধরনের রুগীদের প্রচুর মিউকাস সংযুক্ত যে ডায়রিয়া হয়, পরবর্তীতে আমাশয়ে রূপান্তরিত হতে পারে। তাহলে প্রচুর মিউকাস সংযুক্ত মল, তরল, সবুজ বর্ণ, কখনো হলুদ বর্ণ, কখনো উজ্জ্বল হলুদ বর্ণ দেখা দিতে পারে, কখনো দুর্গন্ধ প্রচন্ড, কখনো টক গন্ধযুক্ত লক্ষণ দেখা দিতে পারে, কখনো পেট মুচড়ানি, মাকসলে দেখেছি, কলসিনতে দেখেছি পেটটা কামড়ানি, কখনো রক্ত সংযুক্ত মাক্কড়ে দেখেছি লক্ষণ দেখা দিতে পারে। এবং আমরা যদি দেখি বাচ্চাটা খুব বেশি দুর্বল হয়ে যাচ্ছে, এই জায়গাটাতে আমি আমার ব্যক্তিগত মত প্রকাশ করে আলোচনায় যাব। মানে প্রত্যেকটা প্যাথেরই একটা সীমাবদ্ধতা আছে, এটা স্বীকার করার মতো সৎসাহস আমাদের থাকতে হবে। এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে যদি দেখেন সে পানি শূন্যতায় ভুগছে, ঠোঁট শুকিয়ে সাদা হয়ে আছে, মুখ শুকিয়ে সাদা হয়ে আছে, স্কিনটা মনে হচ্ছে ড্রাই ভাব, যেমনটা আমরা সরিনামে দেখেছি, হ্যাঁ, ড্রাই ভাব, তাহলে অবশ্যই সেই সময়ে তার শরীরে এক্সট্রা পানি, লবণ পানির প্রয়োজন আছে, তাকে আপনি অবশ্যই হাসপাতালে যেতে বলবেন। এটা আমার ব্যক্তিগত মত। আমি আমার লাইফে দুটো বাচ্চাকে আমি পাঠিয়েছি, যখন দেখবেন প্রস্রাব একেবারেই বন্ধ হয়ে গেছে, দীর্ঘ টাইম সে প্রস্রাব করে না, পানি শূন্যতায় ভুগছে। তো যাই হোক, তাহলে আমরা সেই সাথে যদি তার মধ্যে জ্বর, সেই সাথে যদি তার পিপাসা, সেই সাথে তার যদি অ্যাবডোমিনাল পেইন, সেই সাথে যদি তার রক্ত মিশ্রিত খন্ড খন্ড মল, দুর্গন্ধযুক্ত মল, গাটি গাটি মল, হ্যাঁ, ঘন ঘন পিপাসা, সবকিছু লক্ষণ যদি তার মধ্যে চলে আসে, তাহলে অবশ্যই সেটা আমরা ডায়রিয়া হিসেবে সংযুক্ত করতে পারি, ডায়রিয়া লক্ষণ হিসেবে।
তাহলে আমাদের করণীয় কি, আমাদের ম্যানেজমেন্ট কি? অবশ্যই এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আমাদেরকে খুব বেশি গুরুত্ব বহন করতে হবে, কারণ বাচ্চা তার অনুভূতি প্রকাশ করতে অক্ষম। আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমি অক্সিজেন গ্রহণ করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, পানি শূন্যতায় ভুগছি, হ্যাঁ আমার দুর্বল হয়ে যাচ্ছে, এই কথাগুলো কিন্তু একটা বাচ্চা, একটা শিশু কখনোই আপনাকে বলবে না। তাহলে আপনি অবশ্যই তাদের প্রতি যত্নশীল হন। সে লাস্ট প্রসাব করেছে কখন সেটাকে আপনি লক্ষ্য রাখুন, লাস্ট মলত্যাগ করেছে কখন সেটাকে আপনি লক্ষ্য রাখুন, দিনে কতবার মলত্যাগ করছে সেটাকে আপনি লক্ষ্য রাখুন। এবং সে যে পরিবেশে অবস্থান করছে সেটা যদি তার বসবাসযোগ্য না হয়, তাহলে সেই জায়গাটাকে আপনি বসবাসযোগ্য করার পরামর্শ দিন। সে যদি অতিরিক্ত খাবার খেয়ে থাকে, ভোজনজনিত যদি লক্ষণ থেকে থাকে, তাহলে সেই খাবারগুলোকে তাকে নিষিদ্ধ করুন বা তাকে নিয়মের মধ্যে আনতে বলুন। অথবা যদি আপনি দেখেন যে খুব ঘন ঘন আক্রান্ত হচ্ছে, তাহলে অবশ্যই তার টোটাল ম্যানেজমেন্টটাকে কিন্তু আপনি তাকে বুঝাতে হবে। যদি তাকে বোঝানো যায় অভিভাবককে, বাচ্চার অভিভাবককে, তাহলে ঘন ঘন রোগ প্রবণতা থেকে অবশ্যই আপনি বাচ্চাটাকে দূরে রাখতে পারবেন। তাহলে কি কি মেডিসিন আমরা উদারাময়ে ব্যবহার করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে দেখুন, আমরা অ্যাকোনাইট ব্যবহার করতে পারি, আমরা এন্টিক্রুড ব্যবহার করতে পারি, আমরা ইথুজা ব্যবহার করতে পারি, আমরা আর্জেন্টাম নাইটিকাম ব্যবহার করতে পারি, আমরা আর্সেনিককে ব্যবহার করতে পারি, আমরা বেলেডোনাকে ব্যবহার করতে পারি, আমরা ফোর্ডোফাইলামকে ব্যবহার করতে পারি, ক্যামোমিলাকে ব্যবহার করতে পারি, ক্যালকুরিয়া কার্ভকে ব্যবহার করতে পারি, এসিড বেন্সকে ব্যবহার করতে পারি, চায়নাকে ব্যবহার করতে পারি, সিনাকে ব্যবহার করতে পারি, কলসিকামকে ব্যবহার করতে পারি, প্রোটনটিককে ব্যবহার করতে পারি, গ্যাম্বোজিয়া ব্যবহার করতে পারি, কলোসিন্ট ব্যবহার করতে পারি, মার্কসল ব্যবহার করতে পারি, নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারি, আয়োডিয়াম ব্যবহার করতে পারি, লাইকোপোডিয়াম ব্যবহার করতে পারি, ম্যাগনেসিয়াম কার্ব ব্যবহার করতে পারি, হিপারসাল ব্যবহার করতে পারি, অ্যাসিড ফস ব্যবহার করতে পারি, নাক্সভোম ব্যবহার করতে পারি, হেলিবোরাস ব্যবহার করতে পারি। অনেকগুলো মেডিসিন আছে আমরা ব্যবহার করতে পারি। রিউম ব্যবহার করতে পারি, অনেকগুলো মেডিসিন আছে। আসলে সবগুলো মেডিসিন নিয়ে আলোচনা করা খুব কঠিন হয়ে যাবে, তারপরেও আমরা চেষ্টা করব কয়েকটা মেডিসিন নিয়ে আলোচনা করার। তাহলে আমরা অনেক সময় খুব বেশি খেয়াল রাখি বাচ্চার দাঁত ওঠার সময়। আমি অধিকাংশ ডাক্তারকে দেখেছি বাচ্চাদের ক্ষেত্রে যে আপনার বাচ্চার কি দাঁত উঠছে কিনা। তার কারণটাও ছিল আমরা ক্যালকুরিয়া কার্ভ, দাঁত ওঠা মানে ক্যালকুরিয়া কার্ভ, দাঁত ওঠা মানেই যে আমরা ক্যালকুরিয়া কার্ভ, এই জায়গাটা আমাদের ভাবনা ছাড়তে হবে। ইথুজা আসতে পারে, ক্যামোমিলা আসতে পারে, ফোর্ডোফাইলাম আসতে পারে, ক্যালকুরিয়া কার্ভ আসতে পারে, রিউম আসতে পারে, অনেকগুলো মেডিসিন আসতে পারে। যদি আমরা ভাগ ভাগ করে দেখি, আমরা অনেক সময় সবুজ বর্ণের মল, শুধু ইপিকাক, আর্জেন্টাম নাইটিকামও তো আসতে পারে। তো যাই হোক, আমরা আজকে আলোচনা করব এবার মেডিসিনের কম্পেয়ার নিয়ে, যে কোন মেডিসিন কোন লক্ষণ দেখা দিলে আমরা ব্যবহার করতে পারি। দেখুন, আমি রিসেন্ট অ্যালোসোক্রিটিন আছে, সালফার আছে, অনেকগুলো মেডিসিন আছে। আমি রিসেন্ট একটা রুগিলিপি নিয়ে কথা বলি, ডায়রিয়ার। সেটা হলো আমার চেম্বার থেকে কমপক্ষে 25 কিলো দূরে পুরাতন পেশেন্ট, বাচ্চার ডায়রিয়া আক্রান্ত হয়েছে, অ্যান্টিবায়োটিক চলছে 7 দিন, পরিবর্তন নাই। দেখুন, অ্যান্টিবায়োটিক চলছে, পরিবর্তন নাই। আমার কাছে আসলো, আমি শুধু রুগীলিপিতে লক্ষ্য রাখলাম কি,
মলের রং এবং ধরন, বাচ্চা তো বলতে পারবে না, হলুদ বর্ণের মল, খুব সহজেই মলত্যাগ হয়ে যাচ্ছে, খুব সহজেই। ঠিক কেমন ছিল? বলছে আমার বাচ্চা যদি একটু কান্না করতে চায় মল বেরিয়ে আসছে, একটু হাঁচি দিলে মল বেরিয়ে আসছে, একটু যদি ঝাঁকে লাগে তবু তার মল বেরিয়ে আসছে। কি বর্ণের? হলুদ বর্ণের। আমরা যদি এই জায়গাটাতে খেয়াল করি যে খুব সহজেই তার মল বের হয়ে যাচ্ছে, এ হলো সক্রেটিনা। ওই যে আমরা দেখেছি, আমরা আলোচনাতে শুনেছি এলো আর গেল, এলো সক্রেটিনা। এই জায়গাটাতে একটা জিনিস খেয়াল করুন, আমি এলো সক্রেটিনা দেওয়ার পরে রুগীর মলটা কিছুটা হলেও নিয়ন্ত্রিত, কিন্তু আরোগ্য লাভ করিনি। কিছুটা হলেও নিয়ন্ত্রিত কিন্তু আরোগ্য লাভ করিনি। 24 ঘন্টা পরের গল্প এটা। তাহলে করণীয় কি ছিল এই জায়গাটাতে? আমি পরবর্তীটা তাকে আবার নিয়ে আসলে আমি তাকে সালফার প্রয়োগ করি। কেন প্রয়োগ করেছিলাম? আমরা জানি অ্যালোসফ্রিটিনার ক্রনিক হিসেবে সালফারকে ব্যবহার করা যায়, এবং আপনি যদি খেয়াল করেন তার মলদারটা রিংওয়ার্মের মতো, রিং এর মতো। রিংওয়ার্ম বললাম এই জন্যই যে গোল আকৃতির লাল ভাব থাকে, আমাদের যে রিংওয়ার্মটা দেখেছি, ঠিক মলদারের চারিকোলটা যদি লাল হয়ে থাকে তাহলে সেটা আপনি সালফারের একটা জায়গা আছে। 24 ঘন্টা দেন সালফার, 48 ঘন্টার মধ্যে রুগী বলল আমি ভালো আছি। কথা হলো, আমরা তো অনেকেই দেখেছি অবজারভেশনে আমাদের অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে। কোন ক্ষেত্রে? ক্রনিক ক্ষেত্রে। একুইট কেসে আমরা অপেক্ষা করতে করতে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা যাবে গল্পের মতো। তো যাই হোক, তাহলে আমরা যদি এই জায়গাগুলো বের করতে পারি যে আমার কি মেডিসিন এই মুহূর্তে প্রয়োজন, তাহলে খুব সহজে রুগীকে যেমনটা আরোগ্য দেওয়া যাবে, এবং সিলেকশন যদি দারুণ থাকে তাহলে যত দ্রুত রুগী উপশম পাবে তার থেকেও দ্রুত রুগী আরোগ্য লাভ করবে। তো আমরা যদি দেখি যে আর্জেন্টাম নাইট্রিগামের ক্ষেত্রে, আমি মেইন মেডিসিন গুলো আগে একটু আলোচনা করব। আর্জেন্টাম নাইট্রিগামের ক্ষেত্রে আমরা যে দাঁত ওঠার সময় যে কথাটা বলেছিলাম, ফোনোফাইলাম, আহ ইথুজা, ক্যামোমিলা, ক্যালকুরিয়া কার্ভিউম, ইথুজা, হ্যাঁ, আর্জেন্টাম নাইট্রিগাম যদি কোনো রুগীর দেখেন দাঁত ওঠার সময়, আমরা কিন্তু বলেছিলাম এই সময়ে বাচ্চাদের পাকাশয়টা খুব বেশি উত্তেজনা প্রবণ হয়ে থাকে, যার কারণে খুব সহজেই রুগী ডায়রিয়ায় আক্রান্ত হয়। দাঁত ওঠার সময় ক্যালকুরিয়া কার্ভ, এটা আমাদের মাথা থেকে ছাড়তে হবে। তো যাই হোক, আমরা যদি দেখি এই রুগী মিষ্টি খাইতে বা মিষ্টি জিনিস খেয়েছে, আমরা জানি যে ব্রেস্ট ফিডিং যে মা করে, সে যদি কোনো খাবার, মানে সেই বাচ্চার যদি কোনো রোগ হয় তাহলে বাচ্চার মাকে, আমি যেটা করে থাকি বাচ্চার মাকে দুজনকে আমি মেডিসিন দিয়ে থাকি, অথবা একেবারে নবজাত হলে একটা সময় আমি 5 দিন 7 দিনকের বাচ্চার মেডিসিন গুলো দিয়েছি, তখন খুব একুইট কেস আসতো, এখন খুব কম আসে, আসে না বললেই চলে। তো যাই হোক, বাচ্চার মাকে প্রয়োগ করুন। তাহলে দেখুন, একটা রুগী বলল যে আমার বাচ্চার সবুজ বর্ণের মল আসছে, সবুজ বর্ণের শ্লেষা সংযুক্ত, কখন? দাঁত ওঠার সময়। গন্ধ আছে? হ্যাঁ আছে, দুর্গন্ধযুক্ত, সবুজ ভাব, দুর্গন্ধযুক্ত। এবং যদি কখনো সেটা সবুজ বর্ণ নাও হয়, তাহলে কিছুক্ষণ রাখার পর সেটা সবুজ বর্ণ হয়। তাহলে রুগী আপনাকে যদি বলে যে সব মল কেমন হচ্ছে, সবুজ বর্ণের, লিডিং কোশ্চিন, বললো না, কিন্তু যে মলটা, যে পেম্পার্সটা আপনি পরিয়ে রেখেছিলেন, সেই পেম্পার্সটাই মল ত্যাগ করার পরে, চেঞ্জ করার পরে পুনরায় দেখেছি কিনা এই জায়গাটা আপনি মিস করে গেলেন। আপনি শুনেছিলেন সবুজ বর্ণের মল মানে আর্জেন্টাম নাইট্রিকাম বা ইফিকার, আপনি কিন্তু শুনেছিলেন। তাহলে আপনি কিন্তু ওই জায়গাটা কিন্তু খেয়াল করলেন না যে কিছুক্ষণ রাখার পরে সেই মলটা সবুজ বর্ণের হয়ে যাচ্ছে, এবং রুগী আপনাকে বললো যে বায়ু নিঃসরণ করতে গেলেও মল আসে। আপনি শুনেছিলেন অ্যালোসক্রেটিনা, মলটা কি অল্পতেই চলে আসে নাকি ছিটিয়ে পড়ে ক্রোটন টিক পিস্কারি নেয়, বন্দুকের গুলির নেয়, তাহলে ছিটিয়ে পড়ে কিনা সেটা কিন্তু আপনি খেয়াল করলেন না। চতুর্দিকে ছিটিয়ে পড়ে কিনা সেটা কিন্তু খেয়াল করলেন না। উত্তেজক কারণ দাঁত ওঠার সময়, উত্তেজক কারণ
রুগী মিষ্টি জাতীয় চিনি জাতীয় খাবার খাওয়ার পরেই তার উদারাময় হয়েছে কিনা এই জায়গাটা আপনি লক্ষ্য করলেন না, কারণ লক্ষ্য করলেন না। তাহলে রুগী ব্রেস্ট ফিডিং যে মা করায়, বাচ্চা তো চিনি খায় না, প্রশ্ন আপনি অ্যাভয়েড করে গেলেন। হতে পারে বাচ্চাকে তুলা খাবার খাওয়ানো হয়, বাচ্চা বুকের দুধ পায় না, বাচ্চাকে কি খাওয়াচ্ছে, অনেকে আছে সাবু খাওয়ায়, অনেকে আছে ইটিচি খাওয়ায়, একটু ছাদটাকে ভালো করার জন্য অনেক মা আছে চিনি প্রয়োগ করে থাকে। তাহলে চিনিজাত দ্রব্য খাওয়ার পরে যদি বাচ্চার চিনিজাত দ্রব্য খাওয়ার পরে বাচ্চার মা খাওয়ার পরে যদি বাচ্চার ডায়রিয়া হয়, তাহলে সেখানে আপনি কিন্তু অবশ্যই আর্জেন্টাম নাইটিকামকে চিন্তা করতে পারেন। কথা হলো মিষ্টি জাতীয় দ্রব্য খায়, তাহলে লাইকোপোডিয়াম কেন আসলো না, সিনা কেন আসলো না? তাহলে আমরা এক মিষ্টি দিয়ে যদি দুইটা কথা বলি যে লাইকোপোডিয়াম কেন আসলো না, সিনা কেন আসলো না, তাহলে দেখুন আমরা দেখেছি যে সিনা মিষ্টি প্রবণ চিনিজাত, মানে আমি প্রচলিত ভাষা ব্যবহার করছি, হ্যাঁ, চিনিজাত দ্রব্য খাই। আমরা লাইকোপোডিয়ামও দেখেছি চিনিজাত দ্রব্য মানে মিষ্টি জাতীয় খাবার খাই। তাহলে আমরা কেন এখানে শুধু আর্জেন্টাম নাইটিকাম নেই পড়ে থাকলাম? সিনাতে দেখুন, তাহলে সিনা আপনাকে কি উল্লেখ করছে? সিনাও কিন্তু সবুজ বর্ণের মল আছে, সিনাও কিন্তু চিনিজাত দ্রব্য খায়, সিনারও কিন্তু যতটা ক্ষুধা আছে ততটা ক্ষুধাহীনতা আছে। কোন জায়গায় ক্ষুধা আছে আর কোন জায়গাটাতে ক্ষুধাহীনতা আছে সেই জায়গাটা আমাকে ভাবতে হবে। অনেক মা এসে বলে আমার বাচ্চার ক্ষুধা নাই, আপনি সিনাতে হয়তো মাথায় রাখছেন বাচ্চা রাক্ষুসে ক্ষুধা, কোথায় ক্ষুধা নাই সেই জায়গাটা আপনি কিন্তু খুঁজলেন না। আপনি খুঁজলেন কি, বাচ্চাটা রাক্ষুসে ক্ষুধা। আমরা সিনাতে যাই, সিনা মিষ্টি পছন্দ করে সবুজ বর্ণের, বর্ণ দিয়ে মিষ্টি পছন্দ দিয়ে দুই একটা মেডিসিনের কম্পেয়ার করবে, মেইন মেইন মেডিসিন সবুজ বর্ণ এবং চিনিজাত দ্রব্য পছন্দ করে। তাহলে আমরা দেখেছি যদি কোনো রোগীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে না যায়, যদি কোনো বাচ্চার ডায়রিয়ার ক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে যদি মলটা না যায়, কিন্তু যদি আপনি দেখেন ইন্টিম ফ্লুইডে আছে না, যদি আপনি দেখেন মলের মধ্যে গুটি গুটি, ঠিক যেমনটা আমরা ডোন্ট মাইন্ড, আমি মনে রাখার কৌশল, যারা রসমালাই খান একেবারে কিছু মনে করবেন না, এগুলো আমার জাস্ট মনে রাখার কৌশল, ঠিক অনুরূপ ভাবে যদি ছোট ছোট খন্ড খন্ড মিশ্রিত মল থাকে এবং যদি সেই মলে কৃমি মিশ্রিত থাকে, উত্তেজক কারণ কৃমি, উত্তেজক কারণ অসম্ভব পরিমাণ চিনিজাত দ্রব্য খাওয়া, উত্তেজক কারণ কৃমি প্রবণ পরিবেশে বসবাস করা। তাহলে আমরা কি চিন্তা করতে পারি, আমরা সিনাকে চিন্তা করতে পারি। তাহলে সিনার আরেকটা জায়গায় যদি আমি দেখি আর্জেন্টাম নাইটিকাম, আমরা জানি আর্জেন্টাম নাইটিকাম খুব ভীরু, কিন্তু আমরা সিনাতে যদি দেখি তাহলে সে প্রচন্ড বদমেজাজি, প্রচন্ড বদমেজাজি, খিটখিটে, কান্না করার প্রবণতা, কান্না আসলে আবার ক্যামোমিলাতে চলে আসছি, খিটখিটে ভাব আসলে আবার ক্যামোমিলাতে চলে আসছি, কারণ আমাদের এইখানে ক্যামোমিলা মেডিসিনটাও সংযুক্ত আছে, ক্যামোমিলাকে আমরা সাইডে রাখি। খিটখিটে, বদমেজাজি, কান্না করার প্রবণতা, কোলে ওঠার প্রবণতা, তিনটাই ক্যামোতে আছে, এন্টিম ক্রুডে আছে, তিনটাই নেই, এন্টিম ক্রুডে মেজাজ আছে, নাক্সে মেজাজ আছে। সরি, আমার একটা কল এসেছিল মানে এই ফোনে, শুনতে পেরেছেন? জি স্যার, সমস্যা হয়নি, কন্টিনিউ করুন। আচ্ছা, শুনতে শুনতে সমস্যা হয়নি তাই না? না স্যার। আচ্ছা, আবার কল দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম, যদি আপনি দেখেন সেটা ইন্টিম ফ্লুইডে আছে, সেটা নাক্সে আছে, যে খুব বদমেজাজি, সেটা ক্যামোমিলাতে আছে, সেটা খুব বদমেজাজি, তাহলে আমরা ওইগুলোকে আলাদা রাখি, কারণ আমরা রুগী লিপিতে প্রত্যেকটা কথাগুলোকে প্রাধান্য দিই। মলটা কেমন, সবুজ বর্ণের, কৃমি প্রবণ কিনা, চিনিজাত দ্রব্য পছন্দ করে কিনা, বাচ্চার মা বললো আমার বাচ্চার খিদা নাই,
আমার বাচ্চার খিদা নাই, তাহলে আপনি শুনেছিলেন সিনাতে খিদা আছে, কিন্তু প্রচন্ড রাক্ষসে ক্ষুধা, কিন্তু একটাবার আপনি ভাবলেন না বাচ্চার কোন জিনিসের প্রতি তার খিদে নাই, খাবারের প্রতি টান নাই, কোন জিনিসের পর আছে। মা ইন্ডিকেট করলো ভাত খাবার, নর্মাল খাবারের দিকে, আর আপনি ইন্ডিকেট করলেন আফটার অল। তাহলে আমরা দেখলাম তার খাবারের প্রতি চাহিদা আছে, কোনটা? চিনিজাত দ্রব্য, এটা দাও ওটা দাও, এটা খাবো সেটা খাবো। এই ধরনের রুগীর যদি দেখেন, অ্যাবডোমিনাল যদি পেইন দেখেন, সেই কলসিন্তের মতো বা মাকসলের মতো কামড়ানি ব্যথা যদি দেখেন, তাহলে সেখানে সবুজ বর্ণের মল হলে, খিটখিটে মেজাজ হলে, আপনি অবশ্যই সেখানে কি চিন্তা করতে পারেন? সিনাকে সংযুক্ত আরো কিছু সিমটম আছে। এই বাচ্চারা একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন জীবনযাপন করে, যেমনটা দেখুন, সে নাক খুঁটছে, সে দাঁত কাটছে, হুম, দাঁত কড়মড় করে কামড়াচ্ছে, শব্দ হচ্ছে রাত্রে, এবং খুব বেশি কান্না করছে, এবং খুব বেশি মেজাজ দেখাচ্ছে। তাহলে সবুজ বর্ণ হওয়া সত্ত্বেও আমরা চিনি খাওয়া সত্ত্বেও আর্জেন্টাম নাইটিকাম না দিয়ে সিনা দিব এই ক্ষেত্রে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অবশ্যই সিনাকে চিন্তা করতে পারি। আমরা সবুজ বর্ণের মলে যদি দেখি, তাহলে সেখানে ইপিকাক আর একটা দারুণ মেডিসিন, সবুজ বর্ণের মল। কিন্তু আমরা দাঁত উঠা নিয়ে কথা বলছিলাম, যেখানে ইথুজা ছিল, আমরা সবুজ বর্ণ নিয়ে শেষ করে পরবর্তীতে ইথুজা নিয়ে হলুদ বর্ণ নিয়ে আলোচনা করব। যদি কোনো বাচ্চার ক্ষেত্রে সবুজ বর্ণের মল হয়, তাহলে সেখানে সিনা অথবা সেখানে আমরা আর্জেন্টাম নাইটিকাম না দিয়ে কেন ইপিকাক দেব? দেখুন, ইপিকাকে সবুজ বর্ণের মলের সাথে বমি বমি ভাব যদি সংযুক্ত থাকে, যদি রোগীর সবুজ বর্ণের মলের সাথে যদি বমি বমি ভাব থাকে, জিহ্বা পরিষ্কার থাকে, তাহলে সেখানে অবশ্যই ইপিকাকে চিন্তা করবে, এবং এটা অবশ্যই দাঁত ওঠার সময়ও হতে পারে। তাহলে যে সময় বাচ্চাদের দাঁত ওঠে, এই সময় যদি বমি বমি ভাব, আমি বলে থাকি এদের কাজের চেয়ে ভাব বেশি। কিছু রুগী আছে না, কিছু মানুষ আছে না, কাজের চেয়ে ভাব বেশি থাকে, ঠিক অনুরূপ ভাবে যতটুকু না পারে তার থেকে ভাব বেশি দেখায়, মার্কসলের মতো। যতটুকু না সে মল ত্যাগ করে, তার থেকে মল ত্যাগের অনুভূতি প্রকাশ করে বেশি। ঠিক অনুরূপ ভাবে ইপিকাক বারবার বমি বমি ভাব নিচ্ছে, কিন্তু বমি হচ্ছে না। যদি কখনো বমি হয়, তাহলে সেটাও সবুজ বর্ণের, এবং তার যদি ডায়রিয়া হয়, তাহলে সেটাও সবুজ বর্ণের, কখনো কখনো কালচে বর্ণেরও হতে পারে। এবং এই রোগীর ক্ষেত্রে মার্কসলের আরেকটা জায়গা আপনি মিলাতে পারবেন, সেটা হলো মার্কসলে যেমন মল থেকে পূর্বে পেটে একটা মুসরানি কামড়ানি দেয় লোয়ার পার্টে, ঠিক এই রোগীর নাভি অঞ্চলেও তীব্র পেইন হতে পারে, মুসরানো বা কামড়ানো বা শুল ব্যথা হতে পারে। তবে এই রোগীর ক্ষেত্রে কিন্তু পিপাসা থাকবে না, এবং এই রোগীর ক্ষেত্রে কিন্তু মার্কসলের মতোই খাবার পরপরই মল ত্যাগের একটা প্রবণতা আসবে। যে মলে সে যে খাবারটা খেয়েছিল, সেই খাবারটাই তার মধ্যে আসবে। অর্থাৎ হজম শক্তির দুর্বলতা সংযুক্ত যদি সবুজ বর্ণের মল হয়, তাহলে সেখানে আপনি অবশ্যই ইপিকাককে চিন্তা করতে পারেন। শুধুমাত্র বমিকে প্রাধান্য যদি দেন, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে অবশ্যই ইপিকাক আসবে। এবং আমরা এই যে পেট কামড়ানির উপরে যদি একটু নজর দিই, কারণ ডায়রিয়াতে অনেকের আছে পেট মুচড়ায়, পেট কামড়ায়, পেটে ব্যথা হয়, অনেক মেডিসিনের আছে, কলসিন্থের আছে, মাক্সলের আছে, কলসিকামের আছে। বমি সংযুক্ত যদি যায়, তাহলে সেখানে কলসিকাম আছে, নাক্স আছে। আসলে অনেকগুলো যদি অজীর্ণতার সাথে আসে, মানে ভুক্ত দ্রব্য খাবারের সাথে আসে, তাহলে সেখানে চায়না আসতে পারে। এই লক্ষণগুলো যখন সংযুক্ত হয়ে যাবে, আমরা কম্পেয়ার করাটাই আমাদের প্রধান বিষয়, যে আমরা কিভাবে কম্পেয়ার করে মূল মেডিসিনে আসব। তাহলে আমরা পেইন সংযুক্ত যদি দেখি, তাহলে কলসিকাম আছে, কলোসিন্থ আছে, মার্কসল আছে, কয়েকটা মেডিসিন মেইন মেডিসিন একটু আলোচনা করি। তাহলে দেখুন, কলসিকামের বমির সাথে ব্যথা,
পেট কামড়ানোর ব্যথা, বমির সাথে ব্যথা, উত্তেজক কারণ স্যাঁতসেঁতে পরিবেশে বসবাস। আমরা কিন্তু আলোচনা করেছিলাম কাদের হতে পারে, কেন হতে পারে। উত্তেজক কারণ যদি সে স্যাঁতসেঁতে পরিবেশে বসবাস করে, এবং ডাল কামড়ার মতো, ডাল কামড়াকে তো আমরা শরৎকালীন মেডিসিন বলে থাকি, ডাইরেক্ট আমরা শরৎকালীন মেডিসিন বলে থাকি। যদি স্যাঁতসেঁতে পরিবেশে থাকে, স্যাঁতসেঁতে পরিবেশে থাকার জনিত কারণে যদি তার উদারময় হয় বাচ্চাদের ক্ষেত্রে, এবং যদি তার মাস্কলের মতো পেটে কামড়ানি থাকে, যদি পেটে ব্যথা থাকে, মাস্কলের মতো কলসিন্তের মধ্যে যদি কোদ থাকে, নাক্স ভূমিকার মতো যদি অসমাপ্ত পায়খানার যে মলবেগ আছে যদি থাকে, তাহলে অবশ্যই আমরা কলসিকামকে ব্যবহার করব। যদি সংযুক্ত সে বমি করে, তাহলে দেখুন মজার আর একটা জায়গা আছে এখানে। কলসিকামের রোগীদের মলত্যাগ করতে যে মলদারটা বের হয়ে আসে, ঝুলে পড়ে বের হয়ে আসে প্রচন্ড কোদজনিত কারণে, যেমনটা আমরা মাস্কলের দেখেছিলাম, যেমনটা আমরা ইসের লিলিয়াম, লিলিয়াম টিকে নয়, ইসের ইউট্রাস প্রোলাপসে আর একটা কি মেডিসিন আছে, ভুলে গেছি, মানে তুলনা করতে যে ওটার মধ্যে চলে গেছি। হ্যাঁ, যে কোষ্ঠকাঠিন্য, আপনার নর্মাল ডেলিভারি কোষ্ঠকাঠিন্য প্রচুর কোদ থাকলে, যদি তার ইউট্রাসের প্রোলাপস হয়, তাহলে আপনি লিলিয়াম টিকের আর একটা কি আছে যেটা মিউরেক্স, ভুলে যাচ্ছি, ভুলে দেন, এটা ভুলে যান, প্রচুর সেক্সুয়াল ডিমান্ড থাকে ওই মেডিসিনের। পরবর্তীতে যদি কখনো মনে আসে বলে দেবো। তো যাই হোক, আমরা যদি দেখি যে স্যাঁতসেঁতে পরিবেশে এবং মলত্যাগের পূর্বেই যদি তার পেটে ব্যথা হয়, মলত্যাগের পূর্বেই যদি তার পেটে ব্যথা হয়, এবং যদি সে পেটে ব্যথায় কলসিন্তের মতো যদি মুচড়াতে থাকে, সাপে, আমরা পরবর্তীতে হয়তো কোন এক স্যার বাচ্চাদের কলিক ফেইন নিয়ে আসবে, সেখানে কলসিন্তে একটা বেস্ট অপশন। হ্যাঁ, মুচড়ায় আর কান্না করে, বাচ্চারা মুচড়ায় আর কান্না করে। ঠিক বাচ্চারা, শিশুরা যদি মলত্যাগের পূর্বে এই দুমড়ায় মুচড়ায় আর কান্না করে পেটে, অর্থাৎ পেটে তার ব্যথা করছে, কামড়ানি ব্যথা করছে এবং মলত্যাগের প্রচন্ড কোদ প্রয়োগ করছে, সাথে বমি যদি লক্ষণটা খুঁজে পান, তাহলে স্যাঁতসেঁতে পরিবেশে থাকার কারণে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে অবশ্যই আমরা কলসিকামকে চিন্তা করতে পারি, সেই সাথে কলসিনকেও চিন্তা করতে পারি, মাস্কলকেও চিন্তা করতে পারি। পেইন থাকলে, যদি তার পেটে তীব্র ব্যথা থাকে, সুই ফোটানোর মতো শুল ব্যথা যদি থাকে, এবং এদের যদি অল্প পরিমাণে ঘন ঘন অল্প পরিমাণে তরল, ওই যে কিছু মল আছে না, ফেনা মিশ্রিত, ফেনা গেজা 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 বলে, ফেনা মিশ্রিত যদি প্রচুর পেইন থাকে, বাচ্চা দুমড়িয়ে মুচড়িয়ে কান্না করে, ফেনা মিশ্রিত বা কখনো কখনো পিত্ত মিশ্রিত, সবুজ বর্ণের গাঢ় রূপ, পিত্ত মিশ্রিত, কখনো কখনো মাক্কড়ের মতো রক্ত মিশ্রিত, মল যদি সে ত্যাগ করে, মল নির্গত যদি করে খুব ঘন ঘন অল্প পরিমাণে, তাহলে আমরা মাস্কলের জায়গার সাথে একটু কম্পেয়ার করবো এই জায়গায়। কারণ মাস্কলেও কিন্তু অল্প পরিমাণে, খুব অল্প অল্প পরিমাণে মল ত্যাগ করে, মনে হয় অনেক মল ত্যাগ, অনেক ওপিয়ামের মতো অনেক মল জমে আছে, ফটোফাইলামের মতো খেয়েছি, অল্প একটুখানি মল হয়েছে অনেক। যদি অনেক মল জমে থাকে, অনেক মানে মলত্যাগের ইচ্ছা থাকে, কিন্তু অল্প পরিমাণ যদি মলত্যাগ করে, স্বল্প পরিমাণে রক্ত মিশ্রিত মাকড়ের মতো, তাহলে, এবং মলত্যাগের পূর্বে যদি মাকসলের মতো পেটে ব্যথা করে, ফুল ব্যথা করে, তাহলে অবশ্যই আমরা কলসিনকে চিন্তা করব। কথা হলো কলসিনটা আমরা কিভাবে ব্যবহার করবো, আরেকটা জায়গায় দেখবেন বাচ্চারা কুকুর কুণ্ডলী বোঝেন, আমরা দেখেছি ল্যাকেসিসের আলোচনায়, পা এবং মাথাটাকে সংযুক্ত করে নিয়ে আসে, পা এবং মাথাটাকে ছোট করে নিয়ে আসে, দ্বিভাঁজ করে নিয়ে আসে, অর্থাৎ তীর ধনুকের মতো পেটটাকে পিছন দিকে নিয়ে যাবে, ফ্রন্ট সাইড পা এবং মাথাটাকে সংকুচিত করে কাছাকাছি নিয়ে আসবে, প্রেসার অ্যাপ্লিকেশন এমিলারেশনের মতো, চাপে উপশমের মতো সে কি করবে, ব্যাকা করে নিয়ে আসবে নিজেকে। যদি সে ভালো থাকে, তাহলে অবশ্যই সেখানে আমরা কি চিন্তা করব, সেখানে অবশ্যই আমরা কলসিনকে চিন্তা করব। এছাড়াও
যদি আমরা দেখি যে তার প্রচুর পেইন আছে, মাকসল প্রচুর পেইন আছে, আমরা মাকসলও দেখেছি, বিশেষ করে আমাশয় সংযুক্ত, আমরা কিন্তু একটা কথা বলেছিলাম যে সেটা প্রপার যদি ট্রিটমেন্ট না হয় পরবর্তীতে এই বাচ্চার মধ্যে, শিশুর মধ্যে আমাশয় লক্ষণটাও সংযুক্ত হতে পারে। যদি কোনো রোগীর মধ্যে দেখেন বারবার মলত্যাগের প্রবণতা, যতটুকু ডায়রিয়ার ক্ষেত্রে মল অল্প, প্রচুর কোত আছে, পেইন আছে, শ্লেষা সংযুক্ত, সাদা মল, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন, সেখানে মাকসলকেও চিন্তা করতে পারেন। এছাড়াও এই যে সামনে গরম আসছে, গরম ভাব আসছে, যদি এই গ্রীষ্মকালীন সময়ে যদি উদারাময় দেখা দেয়, গ্রীষ্মকালীন সময়ে যদি ডায়রিয়া দেখা দেয় এবং সেটা যদি পেইনলেস হয়, এতক্ষণ পেইন নিয়ে আলোচনা করলাম, যদি সেটা পেইনলেস হয়, যদি হলুদ বর্ণের হয়, কখনো কখনো সবুজ বর্ণেরও হয়, হলুদ এবং সবুজ বর্ণের দুটাই হতে পারে, এবং মলটা খুব তরল হয়, ওই যে ইসের মতো, ক্রোটন ডিগের মতো, পিচকারির মতো মেরে দিচ্ছে, হ্যাঁ, যদি তরল হয় এবং মলটা পালসিটিলার মাইন্ডের মতো যদি পরিবর্তনশীল হয়, কখনো সবুজ কখনো হলুদ, পালসিটিলার কিন্তু পরিবর্তনশীল লক্ষণ, মানসিক লক্ষণ বা তার শারীরিক লক্ষণ, মন মেজাজ রোগ লক্ষণ সবকিছু পরিবর্তনশীল। যদি আমরা দেখি যে তার মলটা পরিবর্তনশীল, কখনো হলুদ কখনো সবুজ বর্ণের এবং দুর্গন্ধযুক্ত, বিশেষ করে গ্রীষ্মকালীন সময়ে তার মল ত্যাগ, সেই সাথে যদি তার মলদারটাও ঝুলে আসে, বেরিয়ে আসে, তাহলে সেখানে আপনি কিন্তু, এবং যতটুকু বাচ্চাকে আপনি খাওয়াচ্ছেন তার তুলনায় যদি বেশি মল ত্যাগ করে, সেই সাথে যদি আর্সেনিক অ্যালবের মতো পানি পিপাসা থাকে, দেখুন আর্সেনিক অ্যালব আবার ইনক্লুড করছে এর মধ্যে, যদি তার পানি পিপাসা থাকে এবং যদি তার কলসিকামের মতো বমি, ইপিকাকের মতো বমি বমি ভাব সংযুক্ত থাকে, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন, ফোডোফাইলামকে। এই ফোডোফাইলামের ব্যক্তিগুলো, রোগীগুলা, এদের বিশেষ করে সিনার আর একটা সংযুক্ত লক্ষণ পাবেন, সেটা হলো এরাও তড়মড় করে দাঁত কাটে এবং এরাও ঘুমানোর সময় প্রচন্ড পরিমাণে মানে মাথা ঘামে। ক্যালকেরিয়া কার্ভে আমরা আবার চলে যেতে পারি, সংযুক্ত ক্যালকেরিয়া কার্ভ। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, পোডোফাইলামকে চিন্তা করতে পারি গ্রীষ্মের সময়, গরমে, এবং পালসিটেলার মতো যদি পরিবর্তনশীল মল আসে, সবুজ হলুদ বর্ণ, গন্ধ দুর্গন্ধযুক্ত, এবং যদি তার পেটের মধ্যে প্রচুর গড়গড় গড়গড় ভুটভাট ভুটভাট শব্দ হয়, বায়ু নিঃসরণ হয়, অ্যালোচোক্রিটেনার মতো যদি প্রচুর মল নির্গত হয়, সে যে আর্সেনিক অ্যালবের মতো পানি পান করতে চায়, এবং এই ধরনের ব্যক্তি যদি সিনার মতো দাঁত কড়মড় করে কাটে, এবং ক্যালকেরিয়া কার্ভের মতো যদি রাত্রিকালীন মাথায় ঘাম হয়, তাহলে সেখানে আপনি অবশ্যই ফোডোফাইলামকে চিন্তা করতে পারেন। হলুদ বর্ণের মলে আরেকটা দারুণ মেডিসিন হলো লাইকোপোডিয়াম। হলুদ বর্ণের মলে আরেকটা দারুণ মেডিসিন হলো লাইকোপোডিয়াম। যদি আপনি দেখেন হলুদ ভাব কখনো কখনো এই হলুদ থেকেও গাঢ় আকৃতির যে লোহার মতো যে রংটা আছে, আমরা ওই যে কিডনি স্টোনের ক্ষেত্রে আমরা পড়ে থাকি যে ইটের গুঁড়ো ধোয়ার ন্যায় মল লাল আসে কিনা, ঠিক অনুরূপ ভাবে যদি দেখেন যে কিছুটা হলুদের সাথে কিছুটা লোহার বর্ণ আছে, এবং এই রোগীরও যদি গুটি গুটি মল নিঃসৃত হয়, যেটা অ্যাগ্রাভেশন টাইম আমরা জানি বিকালের দিকে, অ্যাগ্রাভেশন টাইমটা কখন, বিকালের দিকে। আর একটা মজার কথা হলো যে আমাদের এই ইয়ে ফোটোফাইলাম, ফোটোফাইলামও কিন্তু বিকাল পরবর্তীতে পালসিটিলার মতো রাত্রিকালীন কিন্তু অ্যাগ্রাভেশন হয়। তাহলে আমরা যদি লাইকোপোডিয়ামকে দেখি যে হলুদ বর্ণের, কখনো কখনো লোহার মতো বর্ণের গুটি গুটি মল সংযুক্ত ইন্টিমক্রুডের মতো, এবং বিকালবেলা যদি বৃদ্ধি প্রাপ্ত হয়, সেখানে খাবারের অনিয়ম হতে পারে, এবং এদের যদি পেটে প্রচুর বায়ু সঞ্চয় হয়, প্রচুর বায়ু সঞ্চয় হয়, বাচ্চা আপনার কাছে খাবার ডিমান্ড করছে কিন্তু সে খেতে পারছে না, খাবার ডিমান্ড করছে কিন্তু খেতে পারছে না, ডিমান্ড আছে কিন্তু অ্যাবিলিটি নাই। যদি বাচ্চার মুখমণ্ডল মলিন হয়ে যায়, ওই যে আমরা পানি শূন্যতা জনিত কারণে বলেছিলাম মুখমণ্ডল ড্রাই ভাব আসতে পারে,
মলিন ভাব আসতে পারে, সাদা ভাব হয়ে যেতে পারে। এবং যদি রোগী দেখেন দুর্বল হয়ে যাচ্ছে, এবং এই রুগীর যদি আপনি দেখেন কজেশন হিসাবে এর বাইরের খাবার খাওয়ানো হয়েছিল, ভাজা পোড়া খাবার জনিত কারণে, তাহলে সেখানে আপনি লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারেন। যদি লাইকোপোডিয়াম আপনাকে মিস করে, তাহলে সেখানে, এটা একান্ত ব্যক্তিগতভাবে বলি, সেখানে আপনি নাক্সকে চিন্তা করতে পারেন। তাহলে আমরা উত্তেজক কারণ হিসেবে লাইকোপোডিয়ামের কি জানলাম? উত্তেজক কারণ হিসেবে আমরা বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু খাবার দিই যে খাবারগুলো হজম শক্তির বাইরে চলে যায়। সেখানে আমরা আবার এই যে অতিরিক্ত খাবারের জনিত কারণে তৈলাক্ত খাবারে আমরা যেমন পালসিটিলাকে, খাবার নিয়মের বহির্ভূত হলে যেমন নাক্স ভূমিকাকে, ঠিক অনুরূপ ভাবে যদি দেখেন হলুদ বর্ণ বা লোহার বর্ণ গুটি গুটি মোল সংযুক্ত, বিকাল বেলায় তার বৃদ্ধি উত্তেজক কারণ হিসাবে যদি দেখেন আপনি বাইরের খাবার, কৃত্রিম খাবার খাওয়াচ্ছেন যে খাবারটা বাচ্চা শুট করেনি, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে অবশ্যই আপনি লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারেন। এছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে চায়না আর একটা ভালো মেডিসিন। আমি বলবো, কেন বলবো, ওই যে যেটা জানে সেটা নিয়ে তো বেশি ভাব নাই আমার মতো। তাহলে বাচ্চারা খুব বেশি দুর্বল হয়ে যায়, আমরা চায়নার ক্ষেত্রে একটা দারুণ জায়গা খুঁজে পেয়েছি। চায়নাটা হলো অ্যাকুইড ডিসচার্জের যে রোগগুলো আছে, ডিজিজ গুলো আছে, খুব বেশি দুর্বল হয়ে যায়, খুব বেশি দুর্বল হয়ে যায়। তাহলে আমরা ডায়রিয়া রোগীদের ক্ষেত্রে দেখেছি এরা খুব সহজেই দুর্বল হয়ে যায়। তাহলে হঠাৎ আক্রমণ করেই দুর্বল হয়ে যাচ্ছে। একোনাইট না, একোনাইট আপনি চিন্তা করতে পারেন, একোনাইটও কিন্তু হঠাৎ আক্রমণ করছে। একোনাইটও কিন্তু গ্রীষ্মকালীন বা গরম ঠান্ডা মিশ্রিত, যেটা ডালকামড়ার জায়গা, শুষ্ক শীতল বায়ু বা ঠান্ডা লাগার কস্টিকামের মতো বা ডালকামড়ার মতো স্যাঁতসেঁতে পরিবেশে ঠান্ডা লাগা পরবর্তীতে যদি তার আসে, তাহলে আমরা সেখানে একোনাইট চিন্তা করতে পারি। তো যাই হোক, তাহলে রুগী বলল যে আমার হঠাৎ করেই আক্রমণ শুরু হলো আর আমি খুব দুর্বল হয়ে গেলাম, তাহলে হঠাৎ কথার সাথে আমরা আবার একোনাইটের চিন্তা করব না। এবং আমরা যদি দেখি যে তার মলটা দুর্গন্ধযুক্ত এবং ভুক্ত খাবার সংযুক্ত, যদি তার মলটা দুর্গন্ধযুক্ত এবং ভুক্ত খাবার সংযুক্ত যদি মল হয়, এবং সেটা মলের চেয়ে জল যদি বেশি হয়, আবার খেয়াল করবেন, যদি ভুক্ত দ্রব্য দুর্গন্ধযুক্ত মল এবং মলের চেয়ে যদি জল বেশি হয়, অর্থাৎ পানি পানি, হ্যাঁ, তাহলে, এবং সেটা যদি ওই যে আপনারা যারা কাপড় পরিষ্কার করেন, বিভিন্ন যে ডিটারজেন্ট আছে, ফেনা ফেনা তৈরি করে, তাহলে ভুক্ত দ্রব্য দুর্গন্ধযুক্ত পানি, মলের চেয়ে জল বেশি, ভুক্ত দ্রব্য দুর্গন্ধযুক্ত মল, মলের চেয়ে জল বেশি, এবং সেটা ফেনা ফেনা। এবং যদি দেখেন এদেরও রাত্রিকালীন, আমরা জানি যে চায়না রাত্রিকালীন বেশ মাইন্ড খুব সজাগ থাকে, চায়না রোগীদের ক্ষেত্রে দিনের তুলনায় রাত্রিকালীন এদের রোগ লক্ষণটা বেশি বৃদ্ধি প্রাপ্ত হয়। এদেরও ডায়রিয়া রাত্রিকালীনই হয়, এদের মাইন্ড খুব দ্রুত গতিতে কাজ করে। আমরা চায়নার ক্ষেত্রে বলি যে চায়না খুব রাত্রে মতলব বাড়তে পারে। গ্রাম্য কিছু যারা গ্রামে বসবাস করেন, যারা 90 দশকের আগে জন্মগ্রহণ করেছেন বা 90 দশকেও, আমি তো 90-এর ঘরের, তো আমি দেখেছি গ্রামীণ সমাজে কিছু মাতব্বর থাকে, সন্ধ্যার পরে এক জায়গায় হয়ে তাকে কিভাবে শাস্তি দেওয়া যায় কুমতলব বাটে। তা আমি যখন চায়না পড়ি তখন আমার মাথার মধ্যে জাগে প্রত্যেকটা মাতব্বর, গ্রামীণ মাতব্বর গুলো চায়নার রুগী, এরা সন্ধ্যার পরেই এরা মতলব বাটে, বিছানায় শুয়ে শুয়ে মতলব বাটে কিভাবে কার ক্ষতি করা যায়, কুমতলব বাটে। তাহলে যদি দেখেন রাত্রিকালীন বৃদ্ধি, কিন্তু দিনের বেলায় তারা ভালো থাকে। এবং এই রুগী মার্কসলের মতো খাওয়ার পরপরই যেমন বাথরুমে দৌড় মারে, ঠিক খাওয়ার পরপরই যদি তার বমি বা খাওয়ার পরপরই যদি তার মলত্যাগ হয়, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি চায়নাকে চিন্তা করতে পারেন। এবং যদি রুগী আপনাকে বলে সরি নামের যে পেশেন্ট, একটা পিকুলিয়ার সিমটম আছে, আজ আমি ভালো আছি মানে কালকে আমি অসুস্থ, যদি রুগী একদিন পর পর রোগ অ্যাগ্রাভেশন হয়, তাহলে সেখানে, এবং সেই সাথে যদি প্রচুর দুর্বল হয়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে অবশ্যই আমরা চায়নাকে চিন্তা করতে পারি। ভুক্ত দ্রব্য সংযুক্ত, মলের চেয়ে জল বেশি, এবং ডিটারজেন্ট মিশালে যেমন ফেনা হয়, ফেনা বেশি, রাত্রিকালীন বৃদ্ধি,
এবং এরা অনেক সময় খাইতে খাইতে মলত্যাগ করে দেয়। তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি অবশ্যই চায়নাকে চিন্তা করতে পারেন। দারুণ আরেকটা মেডিসিন হলো ক্যালকোরিয়া কার্ভ। দাঁত ওঠার সময় থেকে দেখেন একটার সাথে একটা করতে করতে আমি অনেক দূর চলে গেছি, মূল জায়গাটা মানে একটা টপিকস নিয়ে আমি এখনো শেষ করতে পারি। তাহলে দাঁত ওঠার জায়গাতে যে জায়গাটা আমরা ক্যালকোরিয়া কার্ভ দেখেছি, আমরা পড়েছিলাম যে এদেরও ঘাম আছে, মাথায় ঘাম আছে। দেখুন, যদি কোনো রুগী বাচ্চারা মোটা সোটা হয়, চর্বি প্রবণ, অলস প্রকৃতির, এদের মস্তিষ্ক অলস হয়, অলস প্রকৃতির, এবং গরমের সময় সামনে আসছে গ্রীষ্মকালীন উদারাময় যদি হয় এবং হলুদ বর্ণের মল যদি হয়, মাকসলের মতো যদি আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। তাহলে আর 5 মিনিট সময় দেন আমাকে। হ্যাঁ, এখানে অনেক মেডিসিন আছে। তাহলে যদি আমরা দেখি গ্রীষ্মকালীন উদারাময় এবং যদি আমরা দেখি যে হলুদ বর্ণের এবং উত্তেজক কারণ হিসেবে আমরা যদি দেখি, সরি, যদি আরো আমরা সবুজ বর্ণ দেখি, হলুদ বর্ণ দেখি, সাদা মল দেখি, হ্যাঁ, যদি আমরা দেখি এবং আমরা যদি দেখি যে এটাও প্রচুর পরিমাণে মলের চেয়ে জল বেশি, এবং যদি তারা বমি করে যদি ইথুজার মতো জমাট বাঁধা দুধ বমিতে চলে আসে, তাহলে সেখান দন্ত গমনকালীন আমরা ক্যালকোরিয়া কার্ভকে চিন্তা করতে পারি। যেমনটা আমরা ইথুজার ক্ষেত্রে চিন্তা করেছিলাম যে মানে জমাট বাঁধা বমি, ঠিক অনুরূপ ভাবে এই সেম গ্রীষ্মকালীন সময়ে যদি দাঁত ওঠার সময়ে যদি তার উদারাময় হয় এবং কলচিন্তের মতো, মার্কসলের মতো, কলসিকামের মতো যদি এদের পেটে পেইন থাকে, তাহলে আপনি সেখানে গন্ধবিহীন সবুজ বর্ণের বা রক্ত মিশ্রিত যদি হয় মাক্করের মতো, তাহলে সেখানে আপনি অবশ্যই ইথুজাকে চিন্তা করতে পারেন। এবং এই সামনে যে গ্রীষ্ম আসছে, গরমকাল আসছে, সেখানে ইনটিমক্রুড একটা ভালো মেডিসিন। গরমকালে যদি শীতল ঠান্ডা পানিতে যদি সে গোসল করে, গরমকালে ঠান্ডা পানিতে সে যদি গোসল করে, তা অনেকে আছে না, অনেক বাচ্চা আছে না, প্রচন্ড গরম পড়ছে, দে না একটু ঠান্ডা পানিতে গোসল করেই দিই। যদি ঠান্ডা পানিতে গোসল পরবর্তীতে, অথবা যদি দেখেন যে প্রচুর পরিমাণে বাচ্চাকে খাওয়িয়েছেন, যতটুকু না তার প্রাপ্য ছিল, অনেকে আছে আমরা মায়েরা অধিক ভালোবাসতে যে বাচ্চাদেরকে খারাপ করে ফেলি, ঠিক অনুরূপ ভাবে অধিক ক্ষয়ে যদি তার উদারাময় দেখা দেয় গ্রীষ্মকালীন সময়ে, এবং সেটা যদি দুর্গন্ধযুক্ত হলুদ বর্ণের হয় এবং জল সাথে যদি তার মল যদি জল সংযুক্ত হয় এবং জিহ্বা যদি পুরোটা সাদা হয়ে যায়, আমরা নাকসে দেখেছি পুরোটা সাদা হয়ে যায়, এবং এই ধরনের বাচ্চারাও কিন্তু ক্যামোমিলার মতো, সিনার মতো খিটখিটে হয়। মজার একটা বিষয় হলো ডায়রিয়া চলাকালীন ইনটিমক্রুডের বাচ্চারা বুকের ব্রেস্ট ফিডিং, বুকের দুধ তারা খেতে চায় না। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে অবশ্যই আমরা ইনটিমক্রুডকে চিন্তা করতে পারি। যে আমাদের ইয়া ম্যাম, আমরা কি শেষ করে দেবো? সঞ্চালিকা ম্যাম, 10:30 শেষ করব? জি স্যার, 1-2 মিনিট আগে শেষ করে দিন স্যার। আচ্ছা, অলরেডি 10:28 বাজে। জি স্যার, আচ্ছা ঠিক আছে, আপনি 2-3 মিনিট। জি স্যার। তাহলে আমরা একোনাইটের ক্ষেত্রেও আমরা দেখেছি গ্রীষ্মকালীন যদি হঠাৎ যে শুষ্ক শীতল বায়ু আছে, এই যে এখন চলছে ঠান্ডা, রাত্রিকালীন সময়ে দীর্ঘক্ষণ বাইরে থাকা, হ্যাঁ, হঠাৎ রোগের আক্রমণ যদি হয়, হঠাৎ ঠান্ডা সংযুক্ত, জ্বর সংযুক্ত, যদি রোগ লক্ষণ, পিপাসা সংযুক্ত যদি রোগ লক্ষণ প্রকাশ পায়, ইনজাইটি, বাচ্চার অস্থিরতা আছে, পেইন আছে, এবং সবুজ বর্ণের মল যদি হয়, তাহলে সেখানে আপনি একোনাইটকে চিন্তা করতে পারেন। পানি পিপাসা আর্সেনিক অ্যালকে দেখবেন খুব দুর্বল হয়ে যায়, অতি দ্রুত, খুব দ্রুতই দুর্বল হয়ে যায়, এবং ঘন ঘন স্বল্প পরিমাণে, অল্প পরিমাণে মল যেমন বের হয়, ঠিক স্বল্প পরিমাণে, অল্প পরিমাণে ঘন ঘন সে পানিও খেতে চায়। রক্ত সংযুক্ত, শ্লেষা সংযুক্ত, কখনো 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 কালো বর্ণের মল যদি আসে, ইলাপস্কর কালো বর্ণের মল, তাহলে সেখানেও আপনি কি চিন্তা করতে পারেন? আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারেন। গ্রীষ্মকালীন ব্রায়োনি একটা ভালো মেডিসিন, যদি প্রতি সকালে তার অ্যাগ্রাভেশন হয় ডায়রিয়া, এবং
ঠান্ডা পড়লেই যদি তার উপশমিত হয় তাহলে সেখন ব্রায়োনিয়াকে চিন্তা করতে পারেন। কার্বোভেজ, অতিরিক্ত পেট ফাঁপার প্রবণতা, ভোজন, অতিরিক্ত ভোজন, দুর্গন্ধযুক্ত বায়ু, দুর্গন্ধযুক্ত মল, যদি তার হয় অ্যালোসক্রেটিনা ওলিয়ান্ডারের মতো যদি অসাড়ে নির্গত হয়, তাহলে সেখানে আপনি কিন্তু কার্বোভেজকে চিন্তা করতে পারেন। এছাড়াও যদি আপনি দেখেন গম্ভোজিয়া, শ্লেষা, অজীর্ণ জমাট বাঁধা দুধের ন্যায় যদি মল হয়, গ্যাম্বোজিয়াকে চিন্তা করতে পারেন। হেলিবোরস আছে, হেপারসালফ আছে টক গন্ধযুক্ত, রিউম আছে টক গন্ধযুক্ত, ম্যাগনেসিয়া কার্ভ আছে টক গন্ধযুক্ত, এসিড ফচ আছে হলুদ বর্ণ দুর্গন্ধযুক্ত, যদি মল হয় তাহলে সেখানে এসিড ফসকেও চিন্তা করতে পারে। তো অবশ্যই সবাইকে ধন্যবাদ। আমরা যেহেতু আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা হয়তো পার্ট রাখলে পরবর্তীতে কখনো এটার পরবর্তীতে অন্য কিছু নিয়ে আলোচনা করব। আর যতটুকু জানি আমার মাথায় যতটুকু থাকে ততটুকু নিয়ে আলোচনা করলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনার 1 ঘন্টা সময় নষ্ট করলেন। জি, সঞ্চালিকা ম্যাম। আসসালামু আলাইকুম।